নৈহাটি পৌর কর্মচারী ফেডারেশনের পরিচালনায় ও প্রচারে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত সমস্ত পৌরসভার পৌরপ্রধানদের সঙ্গে নিয়ে এবং পৌর কর্মচারী ফেডারেশনের সমস্ত কর্মচারীদের নিয়ে নৈহাটি ঐক্যতান মঞ্চে এক কর্মশালার আয়োজন করা হয় এবং এই কর্মশালায় মূল বিষয় ছিল নৈহাটির ভূমিপুত্র তথা ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে এবং তাকে জয়ী করার উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানের একটাই স্লোগান ছিল, স্বপ্ন এবার হবে না কো ব্যর্থ, ব্যারাকপুরে এবার পার্থ। আপনারা এই খবর দেখছেন আমাদের আরবান টাইমস সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত দাশগুপ্তর খবরে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন, বেশি করে লাইক করবেন। এটা একটা পারসেপশন তৈরি করছে, করার চেষ্টা করছে। আমি আপনারা সকলে জানেন যিনি ভারতীয় জনতা পার্টির এমপি অর্থাৎ জি নিউজ গ্রুপের যিনি চিফ এডিটর মালিক বলা চলে, সুভাষ চন্দ্র, তিনি বিজেপি এমপি হয়ে তিনি অমিত শাহ নরেন্দ্র মোদীকে 48 ঘন্টার জন্য ব্ল্যাক লিস্টেড করেছিলেন। মানে জি গ্রুপের কোন নিউজে আপনি গত দিন আপনি অমিত শাহ নরেন্দ্র মোদীর কোন প্রচার কিন্তু দেখতে পাননি। জি নিউজের মালিক সুভাষ চন্দ্র তিনি বলছেন, তিনি টুইট করেছেন, তিনি এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন যে এই সরকারের সময় যে সংবাদপত্র সংবাদ মাধ্যমের যে গণতন্ত্র সেটা ভুলণ্ঠিত হয়েছে। তিনি বলেছেন যে রাবণের অহংকারও একসময় শেষ হয়ে গিয়েছে। তিনি বলতে চেয়েছে রাম নয়, নরেন্দ্র মোদীকে তিনি রাবণ বলতে চেয়েছেন। এটা আমার কথা নয়, এটা যিনি ভারতীয় জনতা পার্টির পয়সায় ভারতীয় জনতা পার্টির যাকে আমরা গদি মিডিয়া বলে চিহ্নিত করেছি, গদি মিডিয়ার একজন গুরুত্বপূর্ণ সদস্য সুভাষ চন্দ্র তিনি বলেছেন। হরিয়ানার মতো জায়গায় আপনারা জানেন দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি সেখানে ক্ষমতায়, সেখানকার মুখ্যমন্ত্রীর নাম মনোহর লাল খাট্টার। সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার প্রায় পড়ে গিয়েছে। হরিয়ানা পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে সেখানে সাধারণ মানুষরা একটাই প্রতিবাদ করছে, তাদের এলাকায় ভারতীয় জনতা পার্টি ভোট চাইতে যেতে পারছে না। তাদের একটাই স্লোগান, নো ভোট টু বিজেপি। এরকম পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি পড়ে গিয়েছে। যারা বলছেন যে মহিলা নিগ্রহ নিয়ে যেসব কথাবার্তাগুলো বলছেন, দেখবেন আপনি সাম্প্রতিককালে নরেন্দ্র মোদী যতবারই বাংলায় সফরে এসছেন, অমিত শাহ যতবার এসছেন, জেপি নাড্ডা যতবার এসছেন, সন্দেশখালী নিয়ে যে মিথ্যা কুৎসা তিনি করে গেছেন, আমি সে বিষয়ে বলছি না। আমি শুধু এই প্রেক্ষাপটে যত মানুষ আছেন, আস্তে আস্তে সংখ্যা বাড়ছে, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনার এখানে প্রচুর মহিলারা রয়েছেন, আপনাদের ঘরে প্রচুর মহিলারা রয়েছে। শুধু নৈহাটির অ্যাসপেক্ট আপনারা ভাবুন তো, আপনাদের কোনোদিন কোন পরিস্থিতিতে মনে হয়েছিল যেখানে মেয়েরা নিরাপদ নয়? মনে হয় কি? এই পারসেপশন ভারতীয় জনতা পার্টি তৈরি করতে চাইছে যে বাংলায় নাকি মেয়েরা নির্যাতিতা, কিন্তু তথ্য বলছে নরেন্দ্র মোদীর নিজস্ব দপ্তর এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রিপোর্টগুলো বলছে যে ভারতবর্ষের মধ্যে বাংলা এমন একটা রাজ্য যেখানে মেয়েরা সবচেয়ে বেশি নিরাপদ, সেটা মমতা ব্যানার্জির বাংলা। আর মেয়েরা যদি সবচেয়ে বেশি প্রতিদিন একটি করে মেয়ে ধর্ষিত হয়, সেটা যোগীরাজ্য উত্তরপ্রদেশ। এটা এনসিআরবি রিপোর্ট বলছে। সবার কাছে মোবাইল আছে, দেখে নিন। আজকে সন্দেশখালী ভাবুন, আজকে সেখানকার যিনি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তিনি প্রকাশ্য বলছেন যে 2000 টাকা এবং মোবাইলের জন্য মেয়েদের ধর্ষণের একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সাদা কাগজে সই করে দেওয়া হয়েছিল মহিলাদের। যখন মহিলা কমিশনের কাছে গেছিল, তখন তারা জানতে পেরেছে যে সেই সাদা কাগজের উপর তাদের নামে লিখিয়ে দেওয়া হয়েছে যে তারা ধর্ষিতা হয়েছে। এত বড় অপমান
সাম্প্রতিককালে কোন রাজনৈতিক দল বাংলা বইয়েতে পড়েনি বাংলায় যা নরেন্দ্র মোদী অমিত শাহ করছে। আজকে শুভেন্দু অধিকারীর নামে পশ্চিমবঙ্গ সরকার মামলা করতে যাচ্ছে, কারণ যত ব্লুপ্রিন্ট, যত এই ধরনের অপপ্রচার, বাংলাকে ছোট করার যা ষড়যন্ত্র, কনস্পিরেসি হয়েছে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী অকুল মেলনে এটা সম্ভব হয়েছে। বলতে লজ্জা করে, এত রাজ্যপাল কিন্তু আজ পর্যন্ত কোন রাজ্যপালের নামে রাজভবনে কোন মহিলার শ্লীলতাহানির অভিযোগ আজ পর্যন্ত আনা হয়নি, যা নরেন্দ্র মোদীর সময় হচ্ছে। রাজ্যপালকে বারে বারে রাজভবনকে অনুরোধ করা হচ্ছে, আপনারা 24 তারিখের সিসিটিভি ফুটেজটা 4টে থেকে 6টার মধ্যে সিসিটিভি ফুটেজটা দিন। রাজ্যপাল একবারও সিসিটিভি ফুটেজ দিচ্ছেন না। তিনি কলকাতা পুলিশের সাথে কোন রকম সহযোগিতা করছেন। তিনি বলছেন আমি মানুষকে দেখাবো সিসিটিভি ফুটেজ। কালকে রাজভবন থেকে একটা সিসিটিভি ফুটেজ সামনে আনা হয়েছে, আপনারা দেখেছেন সবাই। সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি মহিলা, নট গেটের সিসিটিভি ফুটেজ, সেখানে একটি মহিলা পুলিশের কাছে যাচ্ছে। আজকে কলকাতা পুলিশ পাল্টা একটা সিসিটিভি সামনে এনেছে, সিসিটিভি ফুটেজ, সেখানে দেখাচ্ছে ওই মহিলা রাজভবনের পিস রুম থেকে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে। ইলেকশন ডিউটিতে আছে। সরাসরি যিনি ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস করে ফেলেছেন রাজভবনটাকে, দেশের রাষ্ট্রপতি, যাকে নিয়ে কোনো সভায় বলা যায় না, সমুচিত নয়। ভারতবর্ষের মতন পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রীর নমিনেশনে যাচ্ছেন। ভাবতে পারছেন দেশটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধান বিচারপতি, এতদিন প্রধান বিচারপতির রিক্রুটমেন্ট যেগুলো হতো, সেগুলো সংসদের উভয় পক্ষে কথাবার্তা আলোচনার মাধ্যমে স্পিকারের পারমিশন দিয়ে এবং সর্বোপরি রাষ্ট্রপতিরা পারমিশন দিত, সেটা প্রধান বিচারপতি নিযুক্ত হতো। এখন থেকে নরেন্দ্র মোদী বলছেন প্রধান বিচারপতি রিক্রুট করবে নরেন্দ্র মোদী অমিত শাহ। বিচারের অবস্থা ভাবুন। আজকে তো দেখছি একজন হাইকোর্টের বিচারপতি, তিনি একের পর এক বিতর্কিত রাজনৈতিক ভাবে যে বায়াস, পলিটিক্যালি বায়াস স্টেটমেন্ট দিতে, কিছু মন্তব্য করতে বিভিন্ন সময়, পরবর্তীকালে তিনি দেখলাম আজকে সেদিন তমলুকে বিজেপি প্রার্থী হয়ে গেল। রাম মন্দির নিয়ে সবচেয়ে বিতর্কিত স্টেটমেন্ট তিনি করেছিলেন, সেই রঞ্জন গগৈ, তিনি রাজ্যসভার এমপি হয়ে গেলেন। কোন জায়গায় খালি দেশটা যাচ্ছে, আমি মানুষের কাছে, আমি সবাই শিক্ষিত মানুষ, আমি আপনাদের কাছে বড় আবেদন করছি একটু বোঝার জন্য। আজকে যারা বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছিল, আজকে তাদের সময় বিশ্ব ক্ষুধা সূচকে ভারতবর্ষ 107টা দেশের মধ্যে 103 নম্বর জায়গায় রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেকার সমস্যা আছে ভারতবর্ষ। আজকে এখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিডিয়াকে যারা কলঙ্কিত করে, যারা মিডিয়াকে, গদি মিডিয়াকে সবচেয়ে বেশি ভারতবর্ষ। আজকে ভাবতে পারেন মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, সেখানে এক বিজেপি নেতা একটা মহিলাকে ধর্ষণ করেছিল, একটা দলিত মহিলাকে। সেই ধর্ষণ করার যেই থানায় মামলা করা হয়েছিল সেই নেতার ছেলের বিরুদ্ধে, সেইখানে আমরা দেখতে পেলাম কি সেখানে মিডিয়া যারা করেছিলেন, যারা খবরটাকে সম্প্রসারণ করেছিল, তাদের থানায় এনে নগ্ন করে দাঁড় করিয়ে রাখা হলো। এটা ভারতবর্ষ। আমাদের বাংলায় থাকে, এখানে প্রচুর দলিত মহিলারা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। সেই সব দলিত মহিলাদের সেখানে ভারতবর্ষের আইনে তাদের জন্য সমান অধিকার দেওয়া হয়েছে, মর্যাদার কথা বলা হয়েছে। আজকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এমনকি যোগী রাজ্যে আপনারা যে অবস্থা দেখতে পাচ্ছেন, সেই দলিতরা থানায় ঢুকতে পারেন, থানায় ঢোকার তাদের অনুমতি নেই। মধ্যপ্রদেশে সাম্প্রতিককালে একটা ভিডিও, চমকে দেওয়ার মতো ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটা দলিত যুবককে তার গায়ে পোশাক করছে বিজেপি নেতা। আমি মানুষের কাছে আবেদন করতে চাই,
ক্যাডামাসের সাথে টাইপ হয়ে গেছে, সেখানে বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থা করছে পাঠ্যভূমি। পাঠ্যভূমি কল্যাণী মেট্রো সম্প্রসারণ করছে। পাঠ্যভূমি ভাই ব্যারাকপুর লোকসভায় একান্ত ভ্রমণ যেগুলো করেন, যেগুলো করে ব্যবস্থা করছে, ট্যুরিজমের ব্যবস্থা করছে। তাই আপনারা সিদ্ধান্ত করুন, আপনারা কাকে পছন্দ করবেন, কাকে নির্বাচিত করবেন, যে দুয়ারে বন্দুক চালাতে পারে তাকে, না যে দুয়ারে পেন চালাতে পারে তাকে। আজকে ভাবুন তো, যারা এত মনে মনে কোথাও একটা অর্জুন সিংয়ের প্রতি একটু ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি রয়েছে, অর্জুন সিং নিজের ছেলেকে এমএলএ করেছে, আর আপনারা যারা অর্জুন সিংয়ের, আপনাদের মতো যারা যুবকরা যারা অর্জুন সিংয়ের কাছে যাচ্ছেন, অর্জুন সিংয়ের ওই ঝান্ডা ধরছেন, অর্জুন সিংয়ের জন্য ভোট চাইছেন, তাদের একের পর এক কেসকে তাদের জেলে একটা ফৌজদারি মামলায় তারা ফাঁসিয়ে দিচ্ছে। আমি মানুষের কাছে আবেদন করতে চাই, বক্তব্য শেষ করে আরো অনেক লোক আছে, তারাও তাদের বক্তব্য আমিও শুনবো। আমি শুধু আবেদন করতে চাই, 2019-এ আপনারা যে ভুল করেছিলেন, হয়তো আমরা আপনাদের কাছে সঠিকটা পৌঁছতে পারিনি, 2024-এ সে ভুল করবেন না। তারা মনে রাখবেন, সারা ব্যারাকপুর শিল্পাঞ্চলটা কিন্তু একটা অগ্নিকুণ্ডে, একটা বিস্ফোরণের মানে একটা বারুদের মধ্যে অবস্থান করবে। এইগুলো আমি বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের পাঠ্যভূমি জিন্দাবাদ। সকলে মিলিতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবার ব্যারাকপুর লোকসভা নির্বাচনে প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে আজকের এই কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। স্বাভাবিক কারণে আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিভিন্ন পৌরসভায় যারা কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব দেন সেই সমস্ত নেতৃত্ব, এবং অবশ্যই যাদেরকে নিয়ে পৌর কর্মচারী ফেডারেশনের গরিমা অর্থাৎ সদস্যগণ, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষেপে দু চারটি কথা নিবেদন করছি। দেখুন, আজকের কর্মী সভা কর্মচারী ফেডারেশনের, অর্থাৎ কর্মচারী ফেডারেশনের মূলত কাজ এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত পেশাগত দিক থেকে কতখানি বিষয়, কিন্তু শাসক গোষ্ঠীর সংগঠন যারা করেন তাদের ভূমিকা কিন্তু আরো অনেক বেশি দায়িত্বশীল। তার কারণ তারা যেমন সরকারকে রক্ষা করবে, সরকারকে বাকি লোক করে রক্ষা করার চেষ্টা করবে, ঠিক তেমনি পাশাপাশি এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত তাদের পেশাগত দিকটাও যাতে সুরক্ষিত থাকে, এই দুটো বিষয় কিন্তু তাদেরকে দেখতে হয়। তো নিশ্চিতভাবে আজকে কর্মী সভা পেশাগত দিকটাকে দূরে সরিয়ে রেখে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকরা যে বিপুল ভোটে জয়লাভ করে, সেই জায়গায় কর্মচারীরা কি ধরনের ভূমিকা পালন করবে সেগুলো নিয়ে বিশদ আলোচনা করবার জন্যই কিন্তু আজকের এই কর্মী সভা। আমি প্রথমে নৈহাটি পৌর কর্মচারী ফেডারেশনের যে দায়িত্বে আছেন তপন দত্ত, ভারতী, অভিজিৎ, এদেরকে ধন্যবাদ জানাবো। তা আজকে একটা পদক্ষেপ গ্রহণ করেছে এবং তার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা এখানে উপস্থিত হয়েছে তারাও কিন্তু একটা বিভিন্ন এলাকার মানুষ, তাদেরও দায়িত্ব আছে সেই এলাকার প্রতি, সেগুলোকে খানিকটা কার্টুন করে তারা সেখানে উপস্থিত হয়েছে। আমি সেই জন্য তাদেরকেও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। দেখুন, যে কোনো নির্বাচনে প্রথম যে দিকটা, অনেকগুলো দিক থাকে, তার প্রথম যে দিকটা সেটা হচ্ছে প্রার্থী নির্বাচন। আমরা মনে করি এবং আপনারা আমার সঙ্গে সহমত পোষণ করবেন, এবারকার ব্যারাকপুর নির্বাচনে আমাদের যে প্রার্থী পার্থ ভৌমিক, আমার মনে হয় সেই জায়গাটায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আমরা কিন্তু কয়েক কদম এগিয়ে আছি। কে পার্থ ভৌমিক? পার্থ ভৌমিক নৈহাটি বিধানসভার সর্বস্তরের মানুষের
আশীর্বাদ নিয়ে 2011, 2016 এবং 2021 সালে বিধায়ক হিসাবে বিধানসভায় নির্বাচিত হয়েছে এবং তার থেকেও যেটা বড় কথা, তিনি যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো মানুষকে দিয়েছিলেন, নৈহাটির যারা মানুষ এবং নৈহাটির পার্শ্ববর্তী এলাকার যারা কর্মচারী এখানে উপস্থিত হয়েছে তারা প্রত্যেকে অবহিত আছেন যে পার্থ ভৌমিক সমস্ত ক্ষেত্রে তার দায় এবং দায়িত্ব পালন করেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমরা যারা নৈহাটিবাসী, আমাদের কাছে গর্ব যে প্রথম আমরা কোন লোকসভা নির্বাচনে আমাদের ঘরের ছেলে আমাদের ভূমিপুত্র পার্থ ভৌমিককে প্রার্থী হিসাবে আমরা পেয়েছি। তার কারণ আপনারা জানেন এই ব্যারাকপুর মহকুমায় ব্যারাকপুর লোকসভা বিগত দিনে প্রায় 30 বছর, অর্থাৎ গত নির্বাচনে অর্জুন সিং, তার আগের দুটো নির্বাচনে দীনেশ ত্রিবেদী, তার আগের 3 টার্মে চলিত বরন্ত 3, 2, 5 আগে 6, 5, 6, 30 বছরে 30 বছর কিন্তু আমরা আমাদের কোনো নির্বাচনে নিজস্ব কোনো প্রতিনিধি আমরা এখানে পাইনি। তাই সবচেয়ে বেশি দায় এবং দায়িত্ব আমাদের নৈহাটিবাসী হিসাবে এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ হিসাবে যে পার্থ ভৌমিককে বিপুল ভোটে জয়লাভ করিয়ে ভারতবর্ষের যে লোকসভা সেখানে পাঠানো, আগামী দিনে যেটা নৈহাটির উন্নয়ন মডেল হিসাবে পার্থ ভৌমিক চিহ্নিত হয়েছে, আগামী দিনে ব্যারাকপুর লোকসভার আরো 6টি বিধানসভায় যাতে পার্থ ভৌমিকের উন্নয়নের মডেল ব্যারাকপুর লোকসভায় সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমাদের দায় এবং দায়িত্ব আছে কর্মচারী ফেডারেশনে যে আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, যতখানি যার সোর্স আছে সেইটাকে কাজে লাগিয়ে পার্থ ভৌমিক যাতে আগামী দিনে বিপুল ভোটে জয়লাভ করে লোকসভা যায়। আজকের দিনে আমাদের শপথ, আজকের দিনে কর্মচারী ফেডারেশনের কর্মী সভার দায় এবং দায়িত্ব সেইটা। তো পার্থ ভৌমিক আপনারা জানেন যে নৈহাটি স্টেডিয়াম, যে নৈহাটি স্টেডিয়াম বামফ্রন্ট আমলে ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু শিলান্যাস করলেও তার বাস্তবায়িত হয়নি। কিন্তু যেহেতু পার্থ ভৌমিক মানুষকে কথা দিয়েছিলেন নির্বাচনের সময়, তিনি সেটাকে বাস্তবায়িত করে মানুষের সামনে প্রমাণ করেছেন। এর অনেক ব্যবস্থা আছে যেটা সারাদিন তাকে বলতে গেলে তার উন্নয়নের কথা। আমি শুধু আজকের কর্মী সম্মেলনে আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে ধরুন আপনার নিজের একটা পরিবার আছে, আপনার জানাশোনা নিশ্চিতভাবে কিছু মানুষ আছে, আমরা যেন অন্তত সেই জায়গাগুলিতে আমরা যদি সঠিকভাবে কাজ করি, আমার বিশ্বাস যে পার্থ ভৌমিক পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভা থেকে লক্ষাধিক ভোটে বিজয়ী হয়ে কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টে যাবে। আর এই কথাটুকু আমি আপনাদের কাছে বলতেছি। নিশ্চিতভাবে আপনারা যখন কর্মচারী ফেডারেশনের সদস্য বা সদস্যরা আপনাদের কিছু পেশাগত দাবি দেওয়া থাকতে পারে, আগামী দিনে আমরা সম্মেলন করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই ব্যাপারগুলোকে তুলে ধরবো যাতে আপনাদের সেই সমস্যার সমাধান হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের দায় এবং দায়িত্ব সেটা আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী যারা যে যেখানে আছে সেখানে তাকে জয়লাভ করা যাবে। তার একটাই কারণ, এবারকার নির্বাচন কিন্তু 8 মাসটা নির্বাচনের মতো নয়। এবারকার নির্বাচন ভারতবর্ষের গণতন্ত্র আগামী দিনে থাকবে কিনা, এবারকার নির্বাচন যে সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর তৈরি করেছিল, তার স্বীকৃতি লাভ করেছিল 1950 সালের 26শে জানুয়ারি, যে সংবিধানের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ শাসন হয়, যে সংবিধানের পরিপ্রেক্ষিতে এত ভাগাভাগের মানুষ যেখানে ভারতবর্ষে বাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়, সেই সংবিধান আগামী দিনে থাকবে কি থাকবে না, এই প্রশ্ন কিন্তু আজকে আমাদের সামনে এসেছে। তার কারণ আপনারা জানেন যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার নেতৃত্বে একটা কমিটি তৈরি করে সেই রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ করেছে, যেটা আগামী দিনে বিল আকারে আমাদের সামনে আসবে। সেখানে কি বলা হয়েছে, ওয়ান নেশন ওয়ান ভোট, এক জাতি এক ভোট। অর্থাৎ আগামী দিনে যদি বিজেপি আবার ক্ষমতায় আসে, আমাদের আর কোনো ভোটাধিকার থাকবে না, পঞ্চায়েত ভোট থাকবে না, পৌরসভা ভোট থাকবে না, বিধানসভা ভোট থাকবে না। আজকের দিনে আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমরা কোন জিনিসটাকে বেছে নেবো। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে রাত চেপে পাখির চোখ করে লোকসভা নির্বাচনে সারা বাংলা জুড়ে আমাদের লড়াই আন্দোলন
সংগ্রাম করতে হবে। আমি ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ করবো, আজকে যেভাবে ব্যারাকপুর মহকুমায় এই সমাবেশ ঘটলো, আগামী দিনে বিভিন্ন এলাকায় এইভাবে সমাবেশ করে অন্তত পৌর কর্মচারীদের এই নির্বাচনে একটা সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়, সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না। অনেক ব্যক্তিত্ব এখানে আছেন। আমাদের এখানে কাস্তাপাড়া পৌরসভা, হালিশহর পৌরসভা, নৈহাটি পৌরসভা, ভাটপাড়া পৌরসভা, দারুলিয়া পৌরসভা, উত্তর ব্যারাকপুর পৌরসভা, ব্যারাকপুর পৌরসভা, টিটাগড় পৌরসভা, প্রত্যেক জায়গা থেকে প্রতিনিধি এসেছেন এবং প্রত্যেক জায়গায় যার নেতৃত্ব তারা মঞ্চে উপস্থিত আছেন। আমি শুধু আরেকবার আপনাদের কাছে অনুরোধ করবো, শুধু ব্যারাকপুর লোকসভা নয়, সারা বাংলার সমস্ত লোকসভায় যাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করে এবং আগামী দিনে যে কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে তৈরি হবে বিভিন্ন এলাকায়, কখনো কোথাও সমাজবাদী পার্টি, কোথাও কংগ্রেস, কোথাও আপ, কোথাও তেলেঙ্গানা, কোথাও ডিএমকে, এইভাবে সারা ভারতবর্ষ জুড়ে যদি আমরা যার এলাকায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারি, আগামী দিনে ভারতবর্ষের চেহারা কিন্তু অন্য রূপ নেবে। তাই এই কথাগুলি বলে উপস্থিত প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য এবং তার পাশাপাশি আরেকবার অনুরোধ করবো যে আগামী লোকসভা নির্বাচন যেটা 20 মে ব্যারাকপুর লোকসভা থেকে অনুষ্ঠিত হতে চলেছে, সেই জায়গায় পার্থভূমি যাতে বিপুল ভোটে জয়লাভ করে, আজকের দিনে কর্মী সভায় এই শপথ আমরা গ্রহণ করে এই হল থেকে বেরিয়ে যাবো। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, পৌর কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ। সবাই একটু হাতে নিতে, হাতে প্রত্যেকে যাই হোক, আমি আর কিছু বলবো না। এখন এইটুকু বলে আমি বলছি যে পার্থদাকে আপনারা বিপুল ভোটে জিতিয়ে আনুন এবং আমি একজন পৌর কর্মচারী, আমিও চাই যে পার্থদা জিতে আসার পরে আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে কর্মচারী ভাইদের বোনদেরকে নিয়ে, উনি আপনাদের নিশ্চয়ই আশা করবো যে এইটুকু আপনাদের দাবি দাওয়াগুলো উনি দেখবেন। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। দারুণ বক্তব্য, দারুণ বক্তব্য। কোথায় পেলো এত সুন্দর গোলাপ? ও আশ্চর্য, এই এত সুন্দর গোলাপ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি এবং নৈহাটি পৌরসভা স্বাস্থ্য দপ্তরের সিআইসি মাননীয় সনদদেব। এই নৈহাটিতে একটি সভায় উপস্থিত হয়েছে। আমি দীপ কুমার দেব, দেখছেন দীপ কুমার দেব একটু তো আপনারা জানেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে নির্বাচন চলছে। বেশ কিছু জায়গায় নির্বাচন হয়ে গেছে এবং অনেকগুলি এখনো বাকি রয়েছে। যে নির্বাচনগুলিতে আমাদের যারা রয়েছে, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য যে সমস্ত প্রার্থীরা, তাদেরকে জয়যুক্ত করার আহ্বান আমরা পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে দেওয়ার জন্য এসেছি। সবাই উপস্থিত আছেন। এই পৌরসভার সম্মানীয় পৌর প্রধান অশোক বাবু, সিআইসি আচার্য উপস্থিত আছেন শরৎ বাবু, এখানে শহরের সভাপতি এবং সিআইসি উপস্থিত আছেন। আমাদের ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ গভাদার উপস্থিত আছেন। আমাদের আরেকজন সাধারণ সম্পাদক শরৎ চক্রবর্তী, যিনি নদিয়া জেলা আইএনটিটিসি সভাপতি উপস্থিত আছেন। আমাদের প্রদীপ ব্যানার্জি মহাশয়, আমাদের ইন্দুদাস থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন নেতৃত্ব। আজকে আপনারা জানেন যে আমরা যারা শ্রমিক কর্মচারী, আমরা আজকে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছি। সারা দেশটা জুড়ে যে অবস্থা সৃষ্টি করেছে একটা অসম্ভব রকম অত্যাচারী একটা শক্তি, যারা আমাদের মতো সাধারণ মানুষের কথা ভাবে না, কোটিপতিদের জন্য
নিয়েই আমরা এখানে এসেছি। পার্থবাবুকে আপনারা জানেন, আমরা পরীক্ষিত নেতৃত্ব নিই। এই এলাকায় প্রধানত আরবান এলাকা পৌরসভা রয়েছে একটার পর একটা, এবং এই পৌরসভাগুলিতে আমরা জাতি, ধর্ম, বর্ণ, ভাষাভাষী ভিত্তিতে কর্মচারীরা রয়েছে। আমরা প্রত্যেকে জানি যে দেশটা আমাদের জন্য ভালোবাসা দিচ্ছে না, কারণ এই দেশের যে নেতা, যে প্রধানমন্ত্রী, যিনি কালো টাকার কথা বলে এসেছিলেন, তিনি আজকে বলছেন টেম্পো ভাড়া কালো টাকা আছে নাকি কোনো এক ব্যবসায়িক ঘরে, ওই টেম্পো ভাড়া করে তারা নাকি কোনো রাজনৈতিক দলের বাড়িতে পৌঁছে দেবে, এটা প্রধানমন্ত্রী বলছেন। অথচ উনি 10 বছর আগে বলেছিলেন কালো টাকা সব উনি উদ্ধার করবেন, তাহলে কালো টাকা তো উদ্ধার করতে পারেনি, নিজে স্বীকার করছে। আমাদেরকে জ্ঞান তো দূরের কথা, একটার পর একটা মিথ্যা জুমলাবাজি। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি কিন্তু বক্তৃতা করতে আসিনি, একটা নির্বাচনের সময় আমরা অভ্যস্ত বক্তৃতা বন্ধ করা, কিন্তু এখানে আমাদের সম্মানীয় অনেক বড় বড় বক্তা আছে। তাই ভাই সাহেব, সবার কাছে একটাই আবেদন, ভুল করলে চলবে না। আমরা ভুল করেছিলাম, আমি রোজা লোক, আমার লোকসভা কেন্দ্র আমরা হেরে আছি। আমার কেন্দ্র ডাক্তার মুকুটমণি অধিকারী দাঁড়িয়েছে, এখানে আমাদের সম্মানীয় পার্থবাবু অত্যন্ত প্রিয় সজ্জন মানুষ, একজন মানুষ যাকে ভরসা করা যায়, যাকে বিশ্বাস করা যায়। গত লোকসভা নির্বাচনের পরের অবস্থাগুলো আমরা জানি, এই সাব ডিভিশন নিয়ে কি চলছিল আমরা জানি। আমরা কর্মচারী, আমাদেরকে কাজ করতে হয়, আমরা রাস্তায় নামতে হয়, আমরা জানি কি অসুবিধা হয় আমাদের। পার্থবাবুর মতো নেতৃত্ব, আমাদের চেয়ারম্যানের মতো নেতৃত্ব যেখানে দাঁড়িয়ে আছে, ভরসা রাখছেন কর্মচারীকে, সেখানে আমাদেরকে চোখ বুঝে একটা কাজ করতে হবে। ওই জোড়া ফুল চিহ্নটা, ওই জোড়া ফুল চিহ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় চিহ্ন। ওনার আশীর্বাদ ধন্য, পার্থবাবুকে জয়যুক্ত করুন। এই আবেদন দেখে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। এই সভার সঞ্চালক নৈহাটি পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং ফেডারেশনের রাজ্যের সম্পাদক তপন দত্ত মহাশয়, এখানে উপস্থিত আপনাদের চেয়ারম্যান, নৈহাটি 1 নম্বর নাগরিক, কিন্তু আমার দীর্ঘদিনের পরিচিত আমার ট্রেড ইউনিয়ন নেতা অশোক চ্যাটার্জি মহাশয়, মঞ্চে উপস্থিত রয়েছেন অপর ফেডারেশনের জয়েন্ট জেনারেল সেক্রেটারি বিশ্বময় ঘোষ, এই তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দেব মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ ব্যানার্জি, আমাদের রাজ্যের এক্সিকিউটিভ বডির বিভিন্ন মেম্বাররা আছে, গৌতম মিত্র, সৌমেন মালাকার, অমিত সরকার থেকে শুরু করে পৌরসভার সিআইসি মেম্বাররা, আর বীজপুর থেকে একদম টিটগড় পর্যন্ত যে কটি পৌরসভা রয়েছে সেই সমস্ত পৌরসভার নেতৃবৃন্দ, কর্মী বন্ধুরা, আজকে ফেডারেশনের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি, আপনাদের সমর্থন চাইতে এসেছি, আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আমি জানি পৌর কর্মচারীরা তারা তাদের নিজেদের দায়িত্ব পালন করছে। পৌর কর্মচারীরা শহরের বুকে শহরটাকে যারা পরিষ্কার রাখে, সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে। আমাদের নিজেদের অনেক দাবি দেওয়া আছে, আমরা সেটা দীর্ঘদিন ধরে লড়াই করছি, আন্দোলন করছি, অনেক দাবি মিটেছে, অনেক দাবি এখনো পাওনা আছে। সেটার জন্য আলাদা মিটিং হয়, সভা হয়। আজকে মূলত নির্বাচনকে কেন্দ্র করে সভা। আমি শুধু বলবো, ভারতবর্ষের বুকে আজ থেকে 10 বছর আগে যে সরকারটা ভারতবর্ষের ক্ষমতায় এসেছিল, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, তারা 8 দিনের গল্প
ভালো দিনের গল্প, সবকা সাথ সবকা বিকাশের কথা ভেবেছিল। গত 19 সালে বাংলার মানুষ বিজেপি বিশ্বাস করে বাংলায় অনেক জায়গায় জয় শ্রীরামের আওয়াজ, মোদি মোদি আওয়াজে 18টা লোকসভার আসন জিতেছিল ভারতীয় জনতা পার্টি। তার মধ্যে 2-4 জন হাফ প্যান্ট পরা মন্ত্রীও হয়েছিল। বাংলার মানুষ ভেবেছিল এরা বাংলার জন্য উন্নয়ন করবে, পার্লামেন্টে গিয়ে বাংলার দাবিকে প্রতিষ্ঠিত করবে। আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমরা 5 বছর অতিক্রান্ত 2024-এর লোকসভার ভোট। এই ভোটের মুখে আমরা কি দেখলাম? 5টা বছর যে 18 জন সাংসদ নির্বাচিত হয়েছিল অর্জুন সিং সহ, তারা কি করে বাংলাকে ভাতে মারা যায়, বাংলাকে টাকা বন্ধ করে দেওয়া যায়, আমাদের হকের টাকা, আমাদের প্রাপ্য টাকা, ন্যায্য টাকা বাংলাকে কি করে আটকানো যায়, প্রতিনিয়ত তার চেষ্টা করে গেল। সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে দিয়ে জননেত্রী আজকে শ্রমিকের টাকা থেকে শুরু করে আবাসনের টাকা যখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, আজকে 10 বছর বাদে বলছে এতদিন আমরা ট্রেলার দেখিয়েছি, এরপর সিনেমা দেখাবে নাকি নরেন্দ্র মোদী। এখন বাংলায় এসে দাঁড়িয়ে বলছে মোদীজি কা গ্যারেন্টি, মোদীজির গ্যারেন্টি ওটা 0% ওয়ারেন্টি আমরা দেখে নিয়েছি। গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। বাংলার মানুষকে যে কথা দিদি দেয় সেটা অক্ষরে অক্ষরে পালন করে। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি। পার্থ ভৌমিককে ভোট দিতে বলার জন্য আমরা এসেছি। আপনাদের লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এখানে যিনি আমাদের বিরুদ্ধে পার্টিবাদ বলতে যা বোঝায়, কতবার দল চেঞ্জ করেন উনি নিজেও জানেন না। ওনাকে জিততে হবে, উনি নিজেকে বিরাট কিছু ভাবেন। এই অর্জুন বাবুর কাছে আমি এখান থেকে পৌঁছে দিতে চাই, এবারে ব্যারাকপুর লোকসভায় মানুষের যে আওয়াজ একদম ঠাকুর জলে, অর্জুন সিং আর জিতবে না, লাখো লাখো ভোটে পার্থ ভৌমিক জিততে চলেছে। এই আওয়াজ শহরের প্রতিটা প্রান্তে ঘরে ঘরে মানুষের কাছে আমাদের পৌঁছে দেওয়ার জন্য আজকের এই সভা। আজকে ভারতবর্ষটাকে 80 টাকা জীবন ছিল বিক্রি করে দিয়েছে। স্বাধীনতার পর থেকে যা কিছু সৃষ্টি, স্বাধীনতার পর থেকে ভারতে যা কিছু তৈরি হয়েছে, নরেন্দ্র মোদী আজকে দেশটাকে বেঁচে দিল। ভারতবর্ষে আজকে যে লেবার কোড চালু করার চেষ্টা চলছে বাংলায় পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এ বাংলা অত সস্তা নয়। স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি বাঙালিদের অবদান আছে। এ বাংলার মাটিতে দাঁড়িয়ে লেবার কোড চালু করতে দেওয়া হয়নি। যে 4টে লেবার কোডে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল বিজেপি শাসিত রাজ্যে, আজকে লেবার কোড চালু করা হচ্ছে, কিন্তু এ বাংলায় করতে পারিনি। তাই আমরা যারা শ্রমজীবী মানুষ, আমরা যারা শ্রমিক, আমরা যারা কর্মচারী, আমাদের বুঝতে হবে আজকে এত বাধা, এত আমাদের আর্থিক বঞ্চনা, তার মধ্যে দিয়েও আমাদের দাবি থাকলেও আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি প্রতিটা পৌরসভায় 1 তারিখে মাইনে হয়। প্রতিটা পৌরসভায় বামফ্রন্টের 34 বছরে হতো না। আজকে দিদির গ্যারেন্টি কি শিক্ষক কি পৌর কর্মচারী, আজকে আমরা কিন্তু বছরে হলো আমরা নির্দিষ্ট সময়ে আমরা পানি দিয়ে আমাদের আরো বেশি পাওনা আছে, কিন্তু যতটা রাজ্য সরকারের পক্ষে দেওয়া সম্ভব পৌঁছে দিচ্ছে। আজকে সর্বক্ষেত্রে আজকে আমাদের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আশা কর্মী সকলেরই আমাদের রাজ্য সরকার বেতন বৃদ্ধি করার চেষ্টা করছে। তাই বাংলার মাটিতে দাঁড়িয়ে এবারে লোকসভা নির্বাচনে আমরা ওদেরকে বুঝিয়ে দিতে হবে বিজেপিকে। আমাদের বাংলার মানুষ, নৈহাটির মানুষ, আমরা 21 সালে বিজেপিকে বুঝিয়েছিলাম। 21 সালে একইভাবে বাংলার মাটিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় টিম ডেলি প্যাসেঞ্জারি করত, রোজ বাংলায় আসতো আর বলতো আপকি বাত 200 পার। মনে আছে আপনাদের আপকি বাত 200 পারের গল্প? বাংলার মানুষ বিজেপির গালে দুটো থাপ্পড় মেরে 77-এ দাঁড় করিয়ে দিয়েছিল। বাংলা বলেছিল বাংলা নিজের মেয়েকে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে 200-এর বেশি আসন দিয়ে তৃতীয়বারের জন্য
এবার আবার আওয়াজ দিচ্ছে 8টি বার 400 পার, 400 পার বিজেপি। ওরা চাইছে 400 পার করে ভারতবর্ষের সংবিধানটাকে ধ্বংস করতে, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের একটাকে টুকরো টুকরো করতে চায় ধর্মের নামে এই ভারতীয় জনতা পার্টি, এই বিজেপি। কিন্তু আমরা বলছি না। আজকে ন্যাশনাল চ্যানেলগুলো বলছে, বিভিন্ন সমীক্ষা বলছে, আজকে মিডিয়া হাউস বলছে, প্রিন্ট মিডিয়া বলছে বিজেপি এবার 200-র বেশি আসন পাবে না, ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারবে না। কারণ মানুষ বুঝে ফেলেছে চতুর্থ দফার, তৃতীয় দফার ভোট হয়ে গেছে। সারা ভারতবর্ষে তামিলনাড়ু একটা রাজ্য, 39টা লোকসভা আসন আছে, একদিনে ভোট হয়ে গেছে। 39টা আসনে 39টাতেই বিজেপি হারতে চলেছে। তামিলনাড়ুতে একটা সিট পাবে না বিজেপি। আজকে বুথের সমীক্ষা সেই ইঙ্গিত দিচ্ছে কেরলে জিততে পারবে না। এ বাংলায় আরএসএস এর রিপোর্ট বলছে বিজেপি 5-6টার বেশি এ বাংলায় জিততে পারবে না। আমরা বলছি বাংলার মাটিতে 42টা সিট তৃণমূল কংগ্রেসের লক্ষ্য। আমরা জিততে চাই, আপনাদের সমর্থন চাই। এ বাংলা দিদির হাতে সুরক্ষিত। এ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, কারণ দিদি যে কথা দেয় সেই কথা রাখে। তাই আপনাদের কাছে বিশদে বক্তব্য রাখবো না, পুনরায় আবেদন জানাবো এই নির্বাচনে আরো বেশি পরিশ্রম করতে হবে। আমাদের যার যেখানে আত্মীয় স্বজন আছে, যার যেখানে বন্ধু বান্ধব আছে, আমাদের পরিবার ছাড়াও আমাদের পরিচিত সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবার নির্বাচনে আগামী 20 মে আমাদের ব্যারাকপুর লোকসভা থেকে পার্থ ভৌমিকের জয়কে সুনিশ্চিত করতে আপনারা উদ্যোগ নেবেন। 20 মে সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে কচি ঘাসে তোলা ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে পার্থ ভৌমিককে নির্বাচিত করুন। এইটুকু আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার নেতা রাজ্যের সর্বোত্তম আইনজীবী সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার। দুজনের মধ্যে একটু আসার জন্য আহ্বান করছি। অম্বরীশ মুখার্জি এবং অখিল মজুমদার দুজনে একটু আসুন। এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন নৈহাটি শহরের সম্মানীয় সভাপতি সবাই একটু হাতে একটু হাতে লক্ষ্মী ভান্ডার। প্রত্যেকে একটু হাতে নিয়ে আমরা মনে রাখবেন, আমরা আগামী 16 তারিখ পৌর কর্মচারীরা আছে, আমরা একটা মিছিল বার করবো। যেগুলো সিটে ছিল প্রত্যেককে বলবো এগুলো সিটেই রেখে দেবেন। আমরা 16 তারিখ 3টের সময় বৃহস্পতিবার পৌরসভা থেকে একটা প্ল্যাটফর্মকে সমর্থনে আমরা মিছিল বার করবো। প্রত্যেককে মনে রাখতে হবে। মাননীয় পৌর প্রধান শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয় 16 তারিখ এই ধরনের কিছু হবে না, আলোচনা করতে হবে পর্যন্ত। ওই কি কৌশলী আর বলি কৌশলী থাকবে, পার্থভূমি থাকবে, এটাই হবে, আলাদা কিছু না। বড়মার ভান্ডারে সেই মিছিলে আমরা প্রত্যেকের পার্থভূমি এবং লক্ষ্মী ভান্ডার নিয়ে আমরা সব অ্যাটেন্ড করবো। মাননীয় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সঞ্চালক তপন দত্ত, কুমারবাবু আছে, সনদবাবু আছে, সনদবাবু বললেন, সনদ বললেন। টিকামার থেকে কাঁচরাপাড়া পৌরসভা পর্যন্ত ওনাদের আজকের সবার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থন। দেখুন, ট্রেড ইউনিয়ন আলাদা, দলের কর্মকর্মীরা আলাদা। যারা ট্রেড ইউনিয়ন করেন তাদের একটা রাজনৈতিক সত্তা থাকে,
এবং যারা বাইরে তৃণমূল কংগ্রেস করে বা যে কোনো দল করে তাদের একটা আলাদা শর্ত থাকে। আমার পরেই বলবেন সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে, উপস্থিত এখানে যারা আছে তারা সকলে দেখুন, প্রত্যেকের টেলিভিশনের একটা নিয়ম হচ্ছে প্রত্যেকে যদি নাম অ্যাড্রেস করা যায় তাহলে 5 মিনিট বলার সময় থাকবে, বাকি সময়টা পাওয়া যাবে, তাহলে মূল উদ্দেশ্যটা সাধিত হবে। দেখুন, আমরা ডোর টু ডোর করছি, আমরা প্রতিদিন আজকে 1 মাসের উপর হচ্ছে আমি ডোর টু ডোর করছি, বাড়ি বাড়ি যাচ্ছি। বারপুর লোকসভা কেন্দ্রের একটা যুদ্ধ, সেই যুদ্ধটা কি ধর্মার অধর্মের যুদ্ধ। আমি সারা পশ্চিমবঙ্গের 42টা আসনের কথা বলতে পারবো না, কিন্তু বারাকপুর লোকসভা কেন্দ্রের যুদ্ধটা একটা ব্যতিক্রমী রাজনৈতিক যুদ্ধ। ধর্ম আর অধর্মের যুদ্ধ। কুরুক্ষেত্রে একটা যুদ্ধ হয়েছিল জানেন তো, ধর্ম আর অধর্মের যুদ্ধ। বারাকপুর লোকসভা কেন্দ্রে ঠিকই ধর্ম আর অধর্মের যুদ্ধ, এটা বাড়ি বাড়ি বলছি, মানব আর দানবের যুদ্ধ। একদিকে একটা মানব, একদিকে একটা দানব। মানবটাকে পার্থক্য, তার রিপোর্ট কার্ড কি? সে 2011 সালে বিধানসভায় বারপুরের মানুষ তাকে আশীর্বাদ করেছিলেন, দোয়া করেছিলেন। সে সার্বিকভাবে নৈহাটি বিধানসভায় যে উন্নয়নটা করেছে তার একটা রিপোর্ট কার্ড আছে। যদি বলা যায় অন্তত 2-3 ঘন্টা সময় লাগবে। প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি, যুব সভাপতি, মহিলাদের কর্মীরা, তাদের নিয়ে সার্বিক নৈহাটি একটা উন্নয়নের একটা মানচিত্র তৈরি করে। আমাদের যেমন কাজের একটা ডিপিআর হয়, এস্টিমেট হয়, ভেটিং হয়, তেমনি সারাদিন ভাবে, সারাদিন প্রতিটা দিন একটা মানচিত্র তৈরি করে। এটার পরে এটা, ওটার পরে এটা, এটার পরে যেমন বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম করলো কে পার্থভূমি। বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আগামী কর্মসূচি তার কি? একটা সুইমিং পুল, আন্তর্জাতিক মানের সুইমিং পুল। আমাদের ইউনিয়নের সভাপতি নৈহাটি বিষ্ণু অধিকারী এসছে, বিষ্ণুর জন্য একটা হাততালি চেয়ে দেবো আপনাদের। গঠন আছে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম হওয়ার পর তার মাথায় বর্তমান কি এসছে? আমাকে সনদ দিয়ে নিয়ে আমাদের সকলকে নিয়ে বসে বলে, দাদা ওখানে একটা আন্তর্জাতিক মানের সুইমিং পুল করতে হবে। ওই পাশে নবোদয় স্কুলটা আছে, নবোদয় স্কুলটাকে নিয়ে ওখানে প্লেয়ারদের একটা ড্রেসিং রুম তৈরি করতে হবে। পার্থভূমিকের আগামী বিগত কর্মসূচি কাজ কি করলো? নৈহাটির আন্তর্জাতিক মানে একটা বাস টার্মিনাস। বাস টার্মিনাস হওয়ার পর এটা কাদের করার কথা ছিল? সিপিএম এর করার কথা ছিল। সিপিএম পারেনি, স্টেডিয়ামও সিপিএম পারেনি, সিপিএম এর করার কথা ছিল। এবার বাস টার্মিনাল 37 লক্ষ টাকা দিয়ে জমি যেখানে করার ছিল, সেই জমিটা প্লট করে নৈহাটির মানুষ প্রত্যেকেই জানেন ইতিহাস, প্রত্যেকে ইতিহাসটা জানেন। সেখানে প্লট করে জমিটা বেঁচে দেওয়া হবে। বিগত দিনে সিপিএম এর যারা দায়িত্বে ছিল তারা দায়িত্ব নিয়েছিল ওখানে বাস টার্মিনাল হবে, কিন্তু তারা পারেনি। সেটা সম্পূর্ণ বাস্তবায়িত করলো কে? পার্থভূমি। এবং তারপরের কর্মসূচি কি জানেন? তার ওই বাস টার্মিনাসকে নিয়ে এটা বোঝাচ্ছি আপনাদের। তো বাস টার্মিনাসটা নিয়ে পরবর্তী তার চিন্তা কি দাদা বা সনদ? আমাদের একটা রিকুইজিশন তৈরি কর, ওখান থেকে আমরা কোথাকার বাস চাইছি। আমরা বাস চাইছি মুর্শিদাবাদের, আমরা বাস চাইছি বহরমপুরে, আমরা বাস চাইছি তারাপীঠ, বোলপুর, শান্তিনিকেতন, আমরা বাস চাইছি নবান্ন, আমরা বাস চাইছি সল্টলেক, আমরা বাস চাইছি বাংলাদেশের যেটা বাস যায় সেই বাসটা ফনিকেতনের স্টপেজ দিয়ে সেই বাসটা এখানে দাঁড় করাতে হবে। আন্তর্জাতিক মানের একটা বাস টার্মিনাস চাইছি। পরবর্তী কর্মসূচি পার্থভূমিকে।
প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন, হকার মার্কেট থেকে শুরু করে আপনি এবং আমাদের গধুরী ভবন থেকে শুরু করে, আমাদের নেতাজি ভবন থেকে শুরু করে, আমাদের যাত্রী নিবাস থেকে শুরু করে, আমাদের ফ্যাক্টস বিল্ডিং থেকে শুরু করে, আমাদের সুধীর সেন সবজি মার্কেট থেকে শুরু করে, ওই রাস্তাটা পরিষ্কার করে, দাদা ক্যানিংহাম রোড পরিষ্কার করে, ওই জজ রোড পরিষ্কার করে, জানমাবাদ ঘাট পরিষ্কার করে, 162টা দোকানদারকে জায়গা অন্য জায়গায় ঠিক করে ওখানে স্থানান্তর কর। কেন রাস্তা মানুষের জন্য হয়, রাস্তা তো আর সবজি বাজারের জন্য হয় না। আমার মনে হয় যারা এখানে উপস্থিত আছে তারা নৈহাটি, প্রত্যেকটি নৈহাটি পৌর কর্মচারী। বাইরের পৌর কর্মচারীর সংখ্যাটা আমি খুব কম দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটি পৌর কর্মচারী, কেন আমাদের বিল্ডিং ফাঁকা, বিল্ডিং আর কেউ নেই, কাজ করার মতন কেউ নেই। তা ঘটনা আছে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী কর্মসূচি কি পার্থভূমিকা? আগামী কর্মসূচি পার্থভূমিক বলছে দাদা ওই অ্যাডামাস অর্থাৎ রাইস। আপনি দেখবেন এই ডান দিকে যেতে গিয়ে আপনি এই পৌর মানে রামকৃষ্ণ সিনেমালের মোড়টা ছাড়িয়ে ডান দিকে দেখবেন 16.5 কাঠা জায়গার ওপরে 2টো বিল্ডিং হচ্ছে, এবং তার পরিকল্পনা হচ্ছে, তার একটা পরিকল্পনা হচ্ছে কি অ্যাডামাস কেনে, রাইস অর্থাৎ অ্যাডামাস কেনে যারা বিভিন্ন জায়গায় চাকরি, WBCS থেকে শুরু করে, IPS থেকে শুরু করে, যারা অ্যাকাউন্টেন্সি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাকরি যারা পরীক্ষা দেয়, চাকরি ট্রেনিং প্রাপ্ত হয়, সেইটা সেন্টারটা তৈরি করতে হবে। করবে কে? রাইস। এবং নৈহাটির মানুষকে বিনা পয়সায় অর্থাৎ স্বল্প পয়সায় ওখান থেকে, আমরা তো চাকরি দিতে পারবো না, স্বল্প পয়সায় ওখান থেকে যারা এই ট্রেনিংগুলো পায় তার ব্যবস্থা করতে হবে। এবং তার কর্মসূচি এবং তার ডিপি আর তার সম্পূর্ণ ড্রয়িং রেডি হয়ে গেছে। আপনি দেখবেন ওখান থেকে কাল পরশু থেকে কাজ শুরু হয়ে যাবে। এটা হচ্ছে পার্থভূমি। অর্থবঙ্গে আর পরিকল্পনা কি? আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান যখন রেলমন্ত্রী ছিলেন তখন বলেছিলেন আমি মেট্রো রেলটাকে বারাকপুর পর্যন্ত নিতে চাই। এবং দীনেশ ত্রিবেদী প্রাক্তন যিনি সংসদ ছিলেন, যিনি পরে বিজেপি হয়ে গেছিলেন, তিনি বলেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা ওই বাসটা মানে মেট্রো রেলটাকে বারাকপুর পর্যন্ত নিয়ে আসবো। হয়নি। কিন্তু পার্থভূমিকের পরিকল্পনা হচ্ছে যে আমি যদি সংসদ হয়, নৈহাটি বা বারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ যদি আমাকে আশীর্বাদ দোয়া করেন, তাহলে আমি অন্তত দায়িত্ব দিয়ে বলতে পারি সংসদে আমি যেভাবেই হোক আমি কল্যাণী পর্যন্ত মেট্রো রেলটা নিয়ে যাব। আমার শুধু রিপোর্টার চিন্তা ভাবনা, কারণ মেট্রো রেল এখন আর আন্ডারগ্রাউন্ডে যায় না, মেট্রো রেল ওপর দিয়েও যায়। তার পরিকল্পনাটা আর পরিকল্পনা কি? আর পরিকল্পনা কি 2011 সালে ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মহামাটি মানুষের সরকার পশ্চিমবাংলা প্রতিষ্ঠিত হওয়ার পর এবং পার্থভূমি নৈহাটির বিধায়ক হওয়ার পর প্রাথমিক পরিকল্পনা কিছু লাগা। নৈহাটির মানুষ প্রত্যেকেই জানি নৈহাটি একটা সমাজ বিরোধী আতুর ঘর ছিল। নৈহাটির সমাজ বিরোধী আমরা সবাই জানি। আমি আগে যখন বারাকপুর তারাকপুর মানে এ করতাম তখন উপরে বাবা নৈহাটি, তার মানে নৈহাটি সমাজ বিরোধী তৈরি হতো, প্রোডাকশন হতো, ম্যানুফ্যাকচারিং হতো, এখানে বিভিন্ন জায়গায় যেত। তাই নৈহাটির নাম শুনে মানুষ আটকে হতো। পার্থভূমিক প্রথম বিধায়ক হওয়ার পর তার কর্মসূচি নিলেন যে নৈহাটির সমাজ বিরোধী মুক্ত নৈহাটি হবে। আপনারা সবাই জানেন নৈহাটি সমাজ বিরোধী মুক্ত নৈহাটি হচ্ছে নৈহাটির মস্তান দ্বারা নেই। আগামী তার পরিকল্পনা কি? আগামী পরিকল্পনা হচ্ছে আগামী দিন যে বারাকপুর কেন্দ্রে আমি যদি সংসদ হই, বারাকপুর সমাজ বিরোধী মুক্ত অঞ্চল হবে, সমাজ বিরোধী থাকবে না। কারণ সমাজ বিরোধী থাকার পর সমাজের একটা কলঙ্ক, এই হচ্ছে পার্থক্য। আর আরেকদিকে যে আমি কেন বলছি কারণ দেখুন রত্নাকর দস্যু, আমি বিস্তারিত আমাদের সবাই গল্প জানি। রত্নাকর দস্যু মরা করতে করতে যখন তার রাম বলতে শুরু করলেন, রত্নাকর দস্যু তখন বাল্মীকি হলেন। আর বিপরীত দিকে যিনি রত্নাকর দস্যু, রামের মূর্তি নিয়ে যিনি মানুষের কাছে যাচ্ছে, রামের ছবি নিয়ে বিভিন্ন লাইট পোস্টে টাঙিয়ে দিচ্ছে। আমাদের অরবিন্দের বড় মার ছবি নিয়ে, যিনি বড় মার ছবির ওপরে তার নিচে নরেন্দ্র দামোদর দাস মোদী, তার পাশে আমাদের অর্জুন সিং, সেটা দিয়ে
তিনি মানুষের কাছে ফটো বিলি করছেন, মানুষের কাছে ভোট চাইছেন, মানুষের দোয়া চাইছেন, আশীর্বাদ চাইছেন। আমার মনে হয় রামের ওই মূর্তি ছুঁই ওই রত্নাকরই রয়ে যাবে, উনি বাল্মীকি হতে পারবেন না। বাল্মীকি হয়নি কোনোদিন, বাল্মীকি রাম ধরেছেন, হয়তো বাল্মীকি ওইখানে মানুষ বা বারাকপুর সংসদ ক্ষেত্রে মানুষ, উনি বাল্মীকি হওয়ার চেষ্টা করছেন, বাল্মীকি উনি হতে পারবেন না, উনি রত্নাকরই রয়ে যাবেন। আমরা কেন এই কথা বলছি? বলার কারণ আছে। 11 সালে যখন সমাজ বিরোধী মুভমেন্ট নৈহাটি তৈরি হলো, 11 সালে যখন নৈহাটির মানুষ টেনশন মুক্ত জীবন মানে শুরু করলেন, টেনশন থাকতো না। কেন? ওই নৈহাটি স্টেশন থেকে একটা সময় মেয়েটা নেমে বাড়ি আসবে, কিভাবে আসবে, এটা চিন্তার বিষয় থাকতে পারে। হয়তো কোনো গরিব ভাই কেউ হয়তো বাজার করতে অরণ্যটা ভোগ করছে, গুলি করছে, তার বাড়ির লোক টেনশনে গেছে, আমার দাদাটা বা আমার স্বামীটা বা আমার বাবাটা অরণ্যে বাজার করতে গেছে, অরণ্যে গুলি চলছে, কি হবে? এরকম একটা টেনশন নিয়ে সে বাড়িতে তার ভাই বোন, তার স্ত্রী, তার মা একটা টেনশন নিয়ে জীবনযাপন করতো। 2019 হঠাৎ করে কি হলো? আমাদের কোথাও তো ভুল ছিল, আমরা সভাপতি, আমাদের দলের সভাপতি, সনদের সব বিভিন্ন জায়গায় আমরা একটা ওভার কনফিডেন্স, মানে প্রথম আত্মবিশ্বাসের উপর ভর করেছিলাম যে নৈহাটির মানুষকে আমরা সব দিয়েছি, নৈহাটির মানুষকে আমাদের আশীর্বাদ দেবে না, নৈহাটির মানুষকে আমাদের দোয়া করবে না। আমরা এই একটা আত্মবিশ্বাসী ছিলাম, পরাজয় করেছি। তারপরে 2019-23 বিকেল 5টার পর তাণ্ডব শুরু হলো, ভয়ঙ্কর তাণ্ডব। পৌরসভার ভেতর ঢুকে পৌরসভা ভাঙচুর হয়ে গেল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিচে ফেলে দেওয়া হলো, শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি লাগিয়ে দেওয়া হলো, বঙ্কিমচন্দ্রের ছবি নিচে ফেলে দেওয়া হলো, ঘরের কম্পিউটার হার্ড ডিস্ক খুলে নিয়ে যাওয়া হলো, আমার সিডি কার্ডের দরজা তালা মেরে দেওয়া হলো, আমাদের ডায়াগনোসিস মেশিনের ঘরে তালা মেরে দেওয়া হলো, মিড ডে মিলের খাতাগুলো তুলে নিয়ে যাওয়া হলো। একটা তাণ্ডব শুরু হয়ে গেল। কয়েকটা ছেলে মাথায় গেরুয়া পেন্টি বেঁধে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা তাণ্ডব করে গেল। শুধু তাই নয়, তারা পার্টি অফিস ভাঙা, পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া, তৃণমূল কংগ্রেস করার অপরাধে মার দৌড়, তারা বাড়িতে অত্যাচার, তোলা মাংসর টাকা নেওয়া, মদের টাকা নেওয়া, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রাত্রির বেলা 8টা বাজে বিভিন্ন, কখনো ফেরিঘাটে, কখনো লোহাঘাটে, কখনো ওখানে দাঁড়িয়ে, কখনো আমাদের সভাপতির ছেলেকে আক্রমণ করা, কখনো আমাদের সভাপতির স্ত্রীকে কাউন্সিলরকে আক্রমণ করা, বিভিন্ন ভাবে আক্রমণ সংগঠিত করতে শুরু করলো। নৈহাটির মানুষ 2011 সালে যে বোমগুলির কথা ভুলে গিয়েছিল, নৈহাটির মানুষ 2019 সালে 23 এর পর সেই বোমগুলির পুনরাবৃত্তি হলো। নৈহাটির বিভিন্ন বসবাসকারী মানুষ, এলাকার শান্তিপ্রিয় মানুষ, তারা ফোন করে জানতে চাইলে এটা কি হচ্ছে। আমরা জবাব দিতে পারি, তার কারণ আমরা পিছিয়ে এসেছিলাম। সরকার আমাদের ছিল, প্রশাসন আমাদের ছিল। 27 তারিখ বিকেল 5টার সময় প্রশাসন যখন হ্যান্ড ওভার হয়ে গেল আমাদের হাতে, তখন আমরা একটু মোকাবেলা করতে পারতাম, কিন্তু আমরা মোকাবেলা করিনি। অনেক সময় দেখবেন আমাদের নেতা বর্তমান যিনি সংসদ প্রতিদ্বন্দ্বিতা জানিয়েছেন, আমাদের নেতা বলেছিল দাদা একটু পিছিয়ে আয়, সমস্ত একটু পিছিয়ে আয়। আমরা পিছিয়ে এসেছিলাম। আপনারা দেখেছিলেন ফুটবল মাঠে যখন মানে মিডফিল্ডে খেলা, সেন্টার ইয়েতে খেলা হয়, তখন দেখবে যখন প্রয়োজন হয় আবার সেই প্লেয়ারগুলো ডিফেন্সে নেমে আসে তারা গোলকে রক্ষা করার জন্য। তাই স্বাভাবিকভাবে আমরা রাজনৈতিকভাবে পিছিয়ে এসেছিলাম। অনেক আমাদের বাড়ি ছাড়া হয়েছিল, অনেক কাজের আত্মনাদ করে আমাদের কাছে ফোন করে বলছে আমরা বাঁচতে পারলাম না, আমরা তৃণমূল কংগ্রেস করার অপরাধে আমরা আজকে আক্রান্ত হলাম। আর নৈহাটি সেই পচা গলা মুখগুলো, যাদের মুখ দিয়ে গন্ধ বেরোয়, দাঁতে গন্ধ বেরোয়, যাদের মানে সিপিএম থেকে যারা হঠাৎ করে রাতারাতি রাম হয়ে গেল, বাম থেকে রাম হয়ে গেল, তারা ভয়াল তাণ্ডব শুরু করলো, তারা কালেকশন শুরু করে দিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কালেকশন করেছে প্রত্যেকটা জায়গায়। আমি শুধু একটা কথা বলে যেতে চাই, রেজাল্ট কি হবে জনগণ তার জবাব দেবে। রেজাল্ট কি হবে সেটা জনগণের। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের কাছে হাত জোড় করে বলছি, আমাদের আবেদন আমরা পৌঁছে দিচ্ছি।
চান, আপনারা বোম চান না গুলি চান, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। কিন্তু আমি আজকে কর্মচারী ইউনিয়নের মিটিংয়ে দাঁড়িয়ে বলছি, সভাপতি মঞ্চে আছে, আমরা 1 ইঞ্চি সরব না যদি রেজাল্টের কোনো পরিবর্তন হয়, একটু আমরা ফাইট দেবো। আমি দলের কর্মীদের কাছে বলছি। আমরা সেই সময় দেখছি অনেক কর্মী আমাদের সাথে কথা বলতে ভয় পাচ্ছে। কেন? কিসের ভয়? কিসের ভয়? পৌরসভার ভেতর থেকে 10টা-12টা ছেলে তাণ্ডব করেছিল, আপনারা পিছিয়ে গিয়েছিলেন। পৌরসভার বিভিন্ন জায়গায় অন্য শ্যামাপ্রসাদ মুখার্জি ছবি লাগাতে সাহায্য করেছিলেন। কিসের ভয়? ওই যে কথা বলুন, শুভেন্দু অধিকারীর মতন মানুষ যে কামারাতি পর্যন্ত সিবিআই এসে গেছে, নৈহাটি আগামী কাল পরশু 20 কিলোমিটার দূরত্ব নিয়ে ঢুকবে, আমরা দায়িত্ব নেব। 1 ইঞ্চিকে স্পর্শ করতে পারবে না আমার নৈহাটি পৌরসভার কর্মচারী। আমাদের নৈহাটি পৌর বোর্ডের কর্মচারীদের যারা রিক্রুটমেন্ট পেয়েছেন, যারা নিয়োগ পেয়েছেন, আমি দায়িত্ব নেব। এক চুল আপনাদের স্পর্শ করতে পারবে না। কোন সিবিআই কোন ইডিয়ার ক্ষমতা নেই। মনে হচ্ছে শুভেন্দু অধিকারী দিদি বোধহয় বাপের সম্পত্তি হয়ে গেছে সিবিআই। আরে বন্ধু, 4 তারিখের পরে আপনার বাড়িতে সিবিআই লাইন দিয়ে দেবে, আপনি কোথায় থাকবেন সেটা ঠিক করে দিন। ওই কৃষ্ণকুঞ্জে, শান্তিকুঞ্জ না কৃষ্ণকুঞ্জ, ওই কৃষ্ণকুঞ্জে না শান্তিকুঞ্জে আপনার বাড়িতে দিয়ে সিবিআই লাইন দিয়ে দেবে। আপনি বাংলায় থাকবেন না বিহার থাকবেন, উত্তরপ্রদেশ থাকবেন, আপনি ঠিক করে দিন। 1 লক্ষের উপরে ভোটে পার্থভূমি জিতবে 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 জিতবে, নিশ্চিত হয়ে যায়। তাই বলছি দানোগার মানবের লড়াই দাঁড়িয়ে বলছি। তাই বলছি সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। সিদ্ধান্ত মানুষ নিয়ে নিয়েছে, সিদ্ধান্ত মানুষ নিয়ে নিয়েছে। কখনো ভাড়া করা ট্যাক্টু দিয়ে সারানা 18 লিডার, বিজেপি লিডার, যাদের মুখ দিয়ে দিনে গন্ধ রাতে গন্ধ, যাদের মুখ পচা গলা বিকৃত চরিত্রহীন লম্পট, সেই লম্পট গুলো যার বাড়িতে গেলে যারা দরজা খুলবে না, মায়েরা বোনেরা দরজা বন্ধ করে দেবে। আর আমরা যাচ্ছি উন্মুক্ত দরজা করে দিচ্ছে, মায়েরা বোনেরা আসুন বসুন চা খান, আমরা সঙ্গে আছি, চিন্তার কিছু নেই। 2019-এর সন্তানগুলো মায়েরা দেখেছিল। 2019-এর প্রত্যেক ওয়ার্ডের সন্তানগুলো মায়েরা দেখেছে। মায়েরা বোনেরা জানলা খুলে শুতে পারেনি। ওইসব একটা আছে না, দেখো इसका काम ना करो, राम की नाम बदनाम ना करो, राम ने हंसकर सब सुन जाएंगे और तुम सब दुख से डर कर भागे। रामेर नाम बदनाम করে ফেলেছে। রাম যেন মনে হচ্ছে মোদী সাহেবের সেদিনকে নিয়ে আসলো। আমরা কি রাম দেখিনি? আমরা কি রামায়ণ দেখিনি? আমরা মহাভারতের গল্প শুনিনি? আমরা গীতার গল্প শুনিনি? আমরা বসে বসে প্রতি রবিবার রামায়ণ দেখতাম। 1 ঘন্টা করে রামায়ণ হতো, রামায়ণ দেখতাম। দশরথ মানে রামের বাবা নয়, দশরথ মানে রামের বাবা নয়। রামকে বোধহয় নতুন করে জন্ম দিয়েছে দামোদর দাস মোদী। আর অপরাধ লম্পট, যে লম্পট নিজের স্ত্রীকে খেতে দেয়নি কোনোদিন, যে লম্পট চাওয়া বলে সারা ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে। আগামী ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কি থাকবে না? আগামী ভারতবর্ষের সংবিধান থাকবে কি থাকবে না? ভারতীয় সংবিধানে ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার আপনার আগামী দিনে দিতে পারবেন কি পারবেন না, সেই জায়গায় নিয়ে যাচ্ছে ভারতবর্ষকে। তাই স্বাভাবিকভাবেই আমি পৌর কর্মচারী ভাইদের বোনেদের যারা এখানে আসে, নিশ্চিন্তে থাকুন। আপনারা নিশ্চিন্তে থাকুন। পার্থভূমি সংসদ হচ্ছে, সংসদ হচ্ছে, সংসদ হচ্ছে এবং পার্থভূমি নিয়ে যাবে। যে ছেলেটি রামকৃষ্ণ মিশনে পড়েছে, যে ছেলেটি ইউনিভার্সিটি কলেজে পড়েছে, যার শিক্ষা, যার দীক্ষা, যার সংস্কৃতি, আমরা নৈহাটি মানুষ গর্বের সঙ্গে স্মরণ করি। নাট্য সমন্বয় কমিটি করে ত্রিপুরা থেকে আসাম, আসাম থেকে বাংলাদেশ, বিভিন্ন জায়গায় যে নৈহাটি নাট্য সমন্বয় কমিটি তৈরি করে যে ছেলেটি নৈহাটির নাম, নৈহাটি শব্দ আমাদের মুছে যাওয়া সংস্কৃতিকে নতুন করে আবার নৈহাটি মানুষের কাছে তুলে ধরেছে।
সেই ব্যক্তিকে আপনারা ভুলে যাবেন। পাশের বাড়িটা বলে দিন, চুপি চুপি বলে দিন যে তৃণমূলের 4 নম্বরে কোথাকে ছাপ দিন, বাজারে গিয়ে বলে দিন, চায়ের দোকানে বলে দিন, বাসে বলে দিন, স্টেশনে বলে দিন যে 4 নম্বরে প্রধান দিবে পার্থভূমিকা আগামী শান্তির জন্য, উন্নয়নের জন্য পার্থভূমিকে সমর্থন করুক। তাই স্বাভাবিকভাবে ভয় পেও না বন্ধু, আমার কণ্ঠস্বর ধরে 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 কণ্ঠস্বর তৃণমূলের সামনে যে ধর্মযুদ্ধ, যে ধর্মযুদ্ধ আমি বাড়ি গিয়ে বলছি, ধর্মযুদ্ধে আপনাকে একদম সৈনিক হতে হবে। এটা কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ। সেই ধর্মযুদ্ধে ভুলে যান আপনার বামপন্থী আদর্শ, ভুলে যান আপনার দক্ষিণপন্থী আদর্শ। এই আদর্শ আপনার মিলিত শক্তি দিয়ে, এই আদর্শে আপনার মিলিত উচ্ছ্বাস এবং মিলিত সমর্থন দিয়ে পার্থভূমিকের পাশে দাঁড়ান। এই যুদ্ধে আপনি একজন সৈনিক হন, বাড়ি বাড়ি গিয়ে বোঝান। সামান্য দিন আছে, সময় বেশি নেই, সময় বেশি কম নেই। ফলে অনুরোধ করবো, কেউ ভাবের ঘরে চুরি করবেন না, কেউ খাল কেটে কুমির রাখবেন না, কেউ কালিদাসের উপরে থেকে গাছের গোড়াটা কাটার চেষ্টা করবেন না। ফল কিন্তু আমার পেতে হবে, সেই ফলে আপনারও সেইভাবে বধ করতে হবে। এই কথা বলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, পৌর কর্মচারী যারা আমাদের নেতৃত্ব মঞ্চে বসে আছে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, রাজনৈতিক অভিনন্দন জানিয়ে, আর ওই প্রধানমন্ত্রীকে আজকের এই সম্মেলন বেছে নেওয়ার জন্য আমি সনদ দেব সহ আমাদের পার্টি গৌতম রায়, অভিজিৎ চট্টোপাধ্যায়কে আমাদের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবে, সবাই সুন্দর থাকবে। বলছি, ব্যারাকপুর মহকুমা কর্মচারী ফেডারেশনের যে কর্মী সভা, যে নৈহাটি সহযোগিতায় নৈহাটি পৌর কর্মচারী ফেডারেশন নৈহাটি ঐক্যতানে যে অনুষ্ঠান 3 ঘন্টা ধরে অনুষ্ঠিত হলো আজকে বিভিন্ন পৌরসভার প্রতিনিধিদের উপস্থিতিতে, আপনার বক্তব্য আপনাকে বলতে হবে যে আজকের কি উপলব্ধি এবং কতটা সার্থকতা পাবে এই যে বর্তমান নির্বাচনের বিষয়ে যেগুলো বললেন। আমরা পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন আইএনটিটিসির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে 42টা পৌরসভা 42টা লোকসভা কেন্দ্রেই আমরা এই কাজটা করছি। পুরো কর্মীদেরকে সংগঠিত করছি, পুরো কর্মচারীরা যাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে এই নির্বাচনে লড়াই করে এবং ভোটদানে ভোটই হয়, এবং সাথে সাথে আশেপাশে পরিচিত মানুষকে, সাধারণ মানুষকে যাতে বোঝায় পৌরকর্মী হিসাবে কেন তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়া উচিত এবং কেন বিজেপিকে প্রত্যাখ্যান করা উচিত, তার জন্য আমাদের উদ্যোগ। আমরা আশা করছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আমাদের কর্মঠ একজন নেতা এবং রাজ্যের একজন কর্মঠ মন্ত্রী পার্থভৌমিক অবশ্যই বিজয়ী হবেন, এই আশা আমরা রাখছি। কারণ আমাদের পুরকর্মীদের যেভাবে আজকে উৎসাহ দেখা গেল, তারা যেভাবে সমবেত হয়েছিলেন এবং এই অঞ্চলের 7টি পৌরসভা থেকে যেরকম কর্মীরা যেভাবে উৎসাহিত হয়ে আজকে যোগদান করেছেন, এবং শুধু নদিয়া থেকে, আমরা শিলিগুড়ি থেকে এবং দুবরাজপুর থেকে আমাদের নেতৃত্বরা এসেছিলেন আজকের এই সভাতে উপস্থিত থাকবার জন্য এবং কর্মীদের সাথে মিলিত হওয়ার জন্য, লোকসভায় ভোটে কীভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করা যায় তার বক্তব্য রাখার জন্য। এই জন্য আমরা খুবই সন্তুষ্ট এবং খুশি। আপনার নামটা একবার বলুন। সময় ঘোষ, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন। আমি একবার নিয়ে নিচ্ছি ওনার, আপনি একটু বলেন যে কী বলবেন। বিষয়টা হচ্ছে যে এই আপনি যে বক্তব্যটা রাখলেন আজকে, সেই বক্তব্যের কতটা সার্থকতা আগামী দিনে এই 10 দিনের মধ্যে প্রতিফলিত হতে পারে।
আমরা আজকে নৈহাটিতে এসেছিলাম আমাদের মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার হয়ে নির্বাচনী প্রচার করতে। সেখানে আমরা দেখেছি কর্মীদের উৎসাহ উদ্দীপনা, সারা জেলা জুড়ে মানুষের যে উৎসাহ, সেই উচ্ছ্বাসে এবার আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ব্যাপক ভোটে পার্থ ভৌমিক জিততে চলেছে এবং সারা বাংলা জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা বিশ্বাস সেটা প্রতিফলিত হবে আগামী 20শে মে আমাদের এই ব্যারাকপুর লোকসভা। আপনার নামটা একটু সনদ চক্রবর্তী, সভাপতি নদিয়া দক্ষিণ জেলা আইএনটিটিউসি, সাধারণ সম্পাদক রাজ্য পৌর কমিটির। আমরা একটু নিয়ে নেবো, আপনি একটু বলেন কি বলবেন আজ? ঘুম থেকে আসছি। হ্যাঁ, বীরভূম থেকে এসছেন তো, একটু বলবেন তো, অনেক দূর থেকে এসছেন। হ্যাঁ, আপনার বাচ্চাভূমি গিয়ে প্রচারের জন্য আমরা এসেছি হ্যাঁ। যেতে। কি দায়িত্বে আছেন বীরভূমে? বীরভূমে তো এখানে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ ব্যানার্জি। আচ্ছা, এনাকে বক্তব্য নিয়ে নিন। হ্যাঁ, আশিস চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে একটাই আবেদন রাখি যে আমাদের যে কর্মচারী বা শ্রমিকদের প্রতি যে বঞ্চনা, দেশের একটা সরকার যে রাজনীতির নাম করে দেশের মানুষকে বঞ্চিত করে চলেছে, সেই লুটেরা সরকার, ওই মোদী সরকারকে সরিয়ে, কারণ ওনারা বিজেপি সরকার বলেন না, ওনারা দেশের সরকারও বলেন না, বলেন মোদী সরকার। এটা রাজরাজরার যুগে যেরকম চলতো, আজকে সেই রকম একটা যুগ নিয়ে এসছেন এবং রাজরাজরা নিয়েই ওনারা চলেন। নদিয়া জেলায় হঠাৎ করে রানীমাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছেন। এইরকম ঘটনা আমরা এগুলো শ্রমিক কর্মচারীর পক্ষে বলে মনে করি না। তাই শ্রমিক কর্মচারীরা সংগঠিত হন, সবাই মিলে এগিয়ে আসুন এবং এখানে পার্থবাবুকে জয়যুক্ত করুন এবং বাকি যে সমস্ত কেন্দ্রে এখনও ভোট বাকি আছে সেই জায়গায় আমাদের পৌর কর্মচারীরা সবাই মিলে আমাদের দিদির প্রার্থী মমতা ব্যানার্জির জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আবেদন। নামটা বলবেন? আশিস চ্যাটার্জি, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক।